হচ্ছে একটা low risk, intermediate risk and high risk. That surgery itself how risky. The low risk, all low risk operation under without any general anesthesia is under low risk operation. And you need the general anesthesia. Some intermediate risky operations are intraperitoneal splenectomy, carotidorectomy, peripheral angioplasty, head neck surgery. Most of the surgery are intermediate risk. But what are the high risk? High risk operations are the major vessels operations like aorta, when you have to explode aorta, when you have the perforated bowel, the internal environment of the abdomen is very bad, highly vascular organ manipulation like liver dissection or biliary surgery and pneumonectomy. The big lungs would be transplanted, then it is high risk operation. So actually, the most of the operation in our situation, in our hospital, remains in low risk or intermediate risk. The third point was the clinical stratification. There is, I have already told that there is the functional capacity of the patient, and there is few scoring system. One is the Goldman index. Then I will say you the Goldman index. There are functional capacity is evaluated by MET. You know, all of you know the MET. And Goldman scoring system, first is ischemic heart disease. Point is 1. Previous patient has the heart failure. History of the heart failure, point is 1. Previous stroke or CVD, point is 1. Renal dysfunction, point is 1. Diabetes mellitus requiring insulin is risk 1. So actually this is Goldman score and other অন্যান্য স্কোরিং সিস্টেমের ক্লিনিক্যালি যেমন চ্যাট বাস স্কোর, অন্য স্কোরে যেগুলো দেওয়া হয় মোরলেস সেগুলোই ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিওর, প্রিভিয়াস সিভিডি, রেনাল ফেলিওর, ডায়াবেটিস mellitus. Out of these 5 points, if the patient have more than 2 risk factors, the patient has high risk for MACE after perioperative period. নো চান্স যে আমরা কোনো ইনভেস্টিগেশনের জন্য ওয়েট করব। এমার্জেন্সি অপারেশনের মতো চলতে থাকে। আমাদেরকে যেটা স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার কোনটাতে যাব স্যার? কোন স্লাইডে যাব? আমাদেরকে যাইতে হবে নিচের স্লাইডে। দাদা কয় নাম্বার স্লাইডে যাব স্যার? আমরা 8-9 নাম্বার স্লাইডে ছিলাম। এই যে আরো নামো। আরেকটু নামো। এই যে গোল্ডম্যান স্কোরটা, এই যে আমরা একটু আগে বললাম গোল্ডম্যান স্কোর। Then cardiac status of the patient. Now একটু উপরে স্লাইডে যাও। হ্যাঁ এই স্লাইডটাতে থাকো। যে রিকমেন্ডেশন, একটা জিনিস হচ্ছে ক্লাস 1 রিকমেন্ডেশন। ক্লিনিক্যাল রিস্ক যদি কাউকে ইন্ডিকেট করে যে পেশেন্টের কার্ডিয়াক প্রবলেম থাকতে পারে, তাহলেই একমাত্র আমরা রিকমেন্ড কাকে আমরা প্রিওভালেটরি ইনভেস্টিগেশন করব।
যদি ক্লিনিক্যাল ইন্ডিকেশনস কারো থাকে একটু আগে যেটা আমরা পড়লাম যে গোল্ডম্যান স্কোরে অথবা ক্লিনিক্যাল কোমরবিডিটি যদি থাকে, তাহলে তাকে শুধুমাত্র আমরা ইনভেস্টিগেশনের জন্য প্ল্যানিং করব। আদারওয়াইজ প্রত্যেকটা রুটিন অপারেশনের একটা 20 ইয়ার্স ওল্ডের একটা বাচ্চার যদি ক্লিনিক্যালি কোনো রকমের মারমার না থাকে, তার যদি অ্যাবনর্মালিটিস না থাকে, সেই পেশেন্টটা নর্মাল অপারেটিভ কি বলে প্রি অ্যানেস্থেটিক চেকআপ করে অপারেশনের টেবিলে চলে যাবে। কিন্তু একটা পেশেন্ট 50 ইয়ার্স যদি ওল্ড হয়, সে যদি হাইপারটেনসিভ হয়, তাহলেও তাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। সেই ইনভেস্টিগেশনগুলোর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট কি প্ল্যানিং এর জন্য আমাদের লাগবে, পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে কিনা, পেশেন্টের ভালভুলার হার্ট ডিজিজ আছে কিনা, পেশেন্টের প্রিভিয়াস কোনো হার্ট ফেলিওর ছিল কিনা, অ্যারিথমিয়া আছে কিনা, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে কিনা। তো এই যে কয়টা ডিজিজ আমরা দেখলাম, সেই কয়টা ডিজিজের জন্য ইনভেস্টিগেশনের জন্য আসলে খুব বেশি ইনভেস্টিগেশন কি আমাদের দরকার আছে? খুব বেশি ইনভেস্টিগেশন বলতে আসলে দরকার আছে, এটা স্টেপ বাই স্টেপ যাইতে হবে। কারোর জন্য শুধু একটা ইসিজি করাই যথেষ্ট। আমরা একটু পরে দেখতে পারবো যে ইসিজির ইন্ডিকেশন ক্লাস 1 ইন্ডিকেশনও কিন্তু অনেক মানে টাফ, যে এমন না যে সব রোগীরই ইনভেস্টিগেশন করানো যাবে, ইসিজি করতে যাবে বা ইকো করানো যাবে বা করোনারি এনজিওগ্রাম করা লাগবে। প্রত্যেকটা পেশেন্টের জন্য আলাদা আলাদা ইন্ডিকেশন। ফাইন, স্লাইড নেক্সটে যাও। ইসিজি স্যার। হ্যাঁ, নিচে নামো। ফাহিম আমাদের স্লাইডগুলো দেখিয়ে দেখ 1 থেকে 37 পর্যন্ত। স্লাইড কি একবার দেখাই দিব সবাইকে? তখন ভাইয়া ইমেল পাঠাই দিন। ভিডিও অফ করে রাখি। তোমার তো মিউট করে রেখে তুমি পড়ো। ক্লাস প্রি অপারেটিভ ইসিজি রিকমেন্ড করেছে ক্লাস 1 ইন্ডিকেশন কারা? The patient those who are have risk factors and schedule or immediate high risk operation। মানে একটা ক্লাস 1 ইন্ডিকেশন হচ্ছে সেই পেশেন্টগুলোর জন্য ইসিজি অবশ্যই ম্যান্ডেটরি, যারা হাই রিস্ক পেশেন্টদের দিয়ে যাবে। হাই রিস্কের স্লাইডটা আমরা একটু দেখে আসতে পারতাম। আমরা হাই রিস্ক অপারেশন হতে পারছি কি ছিল? ভাস্কুলার মানে মেজর ভেসেলগুলো এক্সেস যদি কারোর হয়, খুব ব্যাড অ্যাবডোমেন যদি কারো ওপেন করতে হয়, এবং কোনো বড় ভিসেরা যদি এক্সেশন করতে হয় অথবা ট্রান্সপ্লান্ট করতে হয়, লাইক লিভার, লাংস, কিডনি, সেগুলো হাই রিস্ক অপারেশন। সেগুলোর জন্য ইসিজি হচ্ছে ক্লাস 1 ইন্ডিকেশন। আদারওয়াইজ একটা রুটিন অপারেশনের জন্য, একটা অ্যাপেন্ডিসেক্টমির জন্য, একটা লাম্পেক্টমির জন্য, একটা ডেন্টাল স্ট্রাকচারের জন্য, একটা ক্যাটারাক্ট অপারেশনের জন্য ইসিজি কিন্তু নট ক্লাস 1 ইন্ডিকেশন। আমি ইসিজি স্লাইডটাতে আসো আবার। স্যার। হ্যাঁ স্যার। ইসিজির জন্য ক্লাস 3টা দেখে যাই যে আসলে ক্লাস 3 ইন্ডিকেশন কারা কারা আছে, যে একটা অপারেশন হবে, নরমাল নন কার্ডিয়াক অপারেশন হবে, তার ইসিজি দরকারই নাই, এমন লোক কে আছে? রুটিন প্রি অপারেটিভ ইসিজি ইজ নট রিকমেন্ডেড those patient who are not have any risk factor or low risk surgery। তাহলে আমরা এটা একটু ক্লিয়ার হয়ে গেলাম যে কোনো অপারেশনের জন্য ইসিজি করাটা খুব একটা জরুরি না। বিশেষ করে লোকাল অ্যানেস্থেসিয়াতে যে অপারেশনগুলো হবে, সেগুলো তো কোনো মতেই কোনো প্রয়োজন নেই। নেক্সট হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। আমরা ইকো কাকে করবো? এর ইসিজির মতো ইকোরও অনেক ক্লাস 1 ক্লাস 2 ইন্ডিকেশন রয়ে গেছে। ইকো ব্যাপারে বলা হয়েছে যে রিকমেন্ডেশন অফ ইকো ইজ, ইকো স্লাইডে যাও, যে সিম্পটোমেটিক পেশেন্ট অ্যাবনর্মাল ইসিজি অ্যাবনর্মাল হতে হবে, অথবা একটা পেশেন্টের সিম্পটোমেটিক হতে হবে, লাইক ক্লিনিক্যালি কোনো মারমার পাওয়া যাচ্ছে, অথবা সেই পেশেন্টের এক্সাস্টনাল ডিসনিয়ার কথা বলছে। এরকম দু একটা জিনিস যদি থাকে যে না ইসিজি অ্যাবনর্মাল অথবা ইসিজি নর্মাল, পেশেন্টের কোনো রকমের ডিসনিয়া, এক্সাস্টনাল শর্টনেস অফ ব্রেথ এগুলো আছে, সেক্ষেত্রে তার একটা ইকোকার্ডিওগ্রাফি ইন্ডিকেশন আছে। আদারওয়াইজ রুটিন ইকোকার্ডিওগ্রাফি ইচ এন্ড এভরি পেশেন্ট ইজ নট ইন্ডিকেটেড। আমরা একটা জিনিস মাঝে মাঝে চেম্বারে পাই, আপনারাও নিশ্চয়ই পাইছেন, যে ক্যাটারাক্ট সার্জারির আগে একটা ইসিজি অ্যাবনর্মালিটিস থাকলে কিন্তু আমাদের কাছে পাঠায় সামটাইমস। আমরা অনেক সময় ইকো করি, আমি নিজেও করি, কিন্তু আমাদের মানে একটা যদি ইকো মেশিন না থাকে কোনো এক পেরিফেরিতে, সে কিন্তু ইকো মেশিন ছাড়াই শুধু ইসিজির উপর বেস করে একটা মতামত দিয়ে দিতে পারে। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, এটা আপনাদের সাথে জাস্ট এক্সপেরিয়েন্স শেয়ার করলাম এই জন্য, যে ক্যাটারাক্ট সার্জারি অপারেশনগুলো ইউজুয়ালি এল্ডারলি পেশেন্টের।
এবং মোস্ট অফ দ্য পেশেন্টের হাইপারটেনসিভ, বিশেষ করে বয়স্ক পুরুষ মানুষ, ওদের এলবিএইচ আসে ইসিজিতে, তখন অপথলমোলজিস্টরা আমাদের কাছে পাঠায় যে এটা একটা ইভালুয়েট করে দেওয়া হবে। সেই ক্ষেত্রে যদি ক্লিনিক্যালি আপনার মনে হয় যে এই পেশেন্টের মোর দ্যান 6 মিনিটসের উপরে হাঁটার ক্ষমতা আছে, মানে হেঁটে যেতে পারে, চলাফেরা নাই, কার্ডিয়াক কোনো অস্কালটেশনের কোনো মারমার নাই, যদি ইকোকার্ডিওগ্রাম না থাকে ইকো করার দরকার নেই। যদি ইকোকার্ডিওগ্রাম থাকে আর ইসিজিতে যদি কোনো ইসকেমিক চেঞ্জ থাকে তাহলে একটা ইকো করে দেওয়া যেতে পারে। আদারওয়াইজ আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে পেশেন্ট ক্যান গো ফর ক্যাটারাক্ট সার্জারি, বিকজ এটা লো রিস্ক সার্জারি, এটা তো আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া হবে না, লোকাল অ্যানেস্থেসিয়া হবে, এটা ইজিলি করে ফেলতে পারি। নেক্সট হচ্ছে ইটি আমরা কাদেরকে করি? প্রিঅপারেটিভ ইন্ডিকেশন অফ ইটির বেলায় বলা হলো যে সেম পেশেন্ট প্রিঅপারেটিভ চেকআপের উপর নির্ভর করে। পেশেন্টের আগে যদি একটা এমআই ইসিজিতে দেখলাম তার 35% বা 40% ইসকেমিক প্রবলেম আছে, যে ইনজেকশন ফ্র্যাকশন 40%, সেই ক্ষেত্রে পেশেন্টের রিয়েল ক্ষমতা কতটুকু আছে, ফাংশনাল ক্যাপাসিটি কতটুকু আছে, এটা দেখার জন্য আমরা ইটিটি করতে পারি। ইটিটি করার পরে ইটিটি যদি মোর দ্যান 6 মিনিটসের উপরে হয়, আর পেশেন্টের সবসময় আমাদের মনে করে যে হাই রিস্ক অপারেশনগুলোর ব্যাপারে আমরা সাবধান থাকবো। যদি হাই রিস্ক অপারেশন না হয়, আমরা পেশেন্টকে মোটামুটি লিখে দিতে পারি যে দিস পেশেন্ট হ্যাজ দ্য লো রিস্ক সার্জারি অ্যান্ড দি পেশেন্ট functional capacity is more than 6 minutes or 10 minutes, he can go for surgery. কিন্তু পেশেন্টের যখনই 6 মিনিটস এর নিচে আসবে ইটিটি করে ফাংশনাল ক্যাপাসিটি, দেন একটা রুটিন এনজিওগ্রামের একটা ইন্ডিকেশন চলে আসে। আমরা এনজিওগ্রাম প্রায়ই আমরা একটা পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট করবে ফর সিএ রেনাল সেল কার্সিনোমার জন্য, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমরা এনজিওগ্রাম করছি। এখন এই পেশেন্টটা যদি এনজিওগ্রাম আমরা করি আর তার যদি আমি টিভিটি পাই, তাহলে কি হবে? সে রেনাল কার্সিনোমা নিয়ে বসে থাকবে? সে কি আগে অপারেশন করবে, তারপর ডিউরেটিভ চলবে, তারপরে সেটা বন্ধ করবে, তারপর এটা করবে, নাকি আগেই এটা করা যাবে? এটা নির্ভর করে হচ্ছে আমরা এনজিওগ্রামের ইন্ডিকেশনগুলো সেই জন্য একবার দেখে যাই। ইন্ডিকেশন অফ দ্য প্রিঅপারেটিভ করোনারি এনজিওগ্রাম কি বলা হয়েছে? রিভাসকুলারেশন, দোজ আর নন সার্জিক্যাল সেটিং। একটা লোকের ক্লাস 1 এনজিওগ্রামের যে ইন্ডিকেশন আছে, সেই ইন্ডিকেশনের কোনো জায়গায় আমরা যদি দেখি যে ইন্ডিকেশনের ক্লাস 1 ইন্ডিকেশন অফ দ্য এনজিওগ্রাম, কোনো জায়গায় রুটিন অপারেশনের জন্য এনজিওগ্রাম করা একটা চেক আপ, এই লেখা কিন্তু কোনো জায়গায় নেই। সব জায়গায় লেখা আছে যে পেশেন্টের সিমটমের উপর ভিত্তি করে। আর্জেন্ট এনজিওপ্লাস্টি রিকমেন্ডেড ইন পেশেন্ট উইথ এসটি, এখন যদি কারোর এসটি ডিলিউশন এমআই থাকে, এসটি সিভিয়ার এসটি চেঞ্জেস থাকে, সেই ক্ষেত্রে আমরা তাকে এগুলো করতে পারি। কিন্তু রুটিনলি আমাদের কোনো মতে এটা করা দরকার নেই, কারণ আমরা 3 নাম্বার ইন্ডিকেশনে যাই। Preoperative angiography is not recommended in a cardiac stable patient undergoing for low risk surgery. 2 number indication class 2B তে কি আছে? Preoperative angiography may be considered in a stable cardiac patient undergoing for bronchocardiac surgery. এখন আমাদের যে প্রসঙ্গটা আমি বললাম যে একটা পেশেন্টের রেনাল সেল কার্সিনোমা আছে, সে যাবে অপারেশনে, তাহলে তার বেলায় কি করা হবে? তার বেলায় প্রিঅপারেটিভ লাস্টে এই 3 নাম্বারে এটা আসবে। Preoperative angiography is recommended in a patient with proven myocardial ischemia. মানে যদি কারোর একটা এমআই আগে ছিল, এখন আমি ইটিটি করে বেডস কম পেলাম, অথবা তার ফাংশনাল ক্যাপাসিটি উইদাউট ইটিটি আমরা বুঝলাম যে তার কম, সেক্ষেত্রে আমরা তাকে একটা এনজিওগ্রাম করে দেখে নিতে পারি ফর রিস্ক অপারেশন, রিস্ক ইভ্যালুয়েশন ডিউরিং অপারেশন। তারপরে তার ট্রিটমেন্ট কি হবে সেটা আমরা পরে যাব। তাহলে স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ অফ দ্য প্রিঅপারেটিভ সার্জারি কি একটা অনেক বিরাট লেখা। If the patient has evaluated a high risk evaluated the maze, determine the capacity উপর নির্ভর করবে। স্টেপ গুলো তোমরা একটু ভাই দেখে নিও, এতগুলো লেখাও এখানে পড়তে গেলে সমস্যা। ভাই উপরে যা, একটা ফ্লো চার্ট দেওয়া আছে। ফ্লো চার্টটা তাহলে আমাদের ইন শর্ট আমরা যেটা বলতে পারি যে একটা পেশেন্ট আসলো, প্রিঅপারেটিভ অপারেশন, প্রিঅপারেটিভ কন্ডিশনে আছে, যদি এটা ইমার্জেন্সি অপারেশন হয় ডাইরেক্ট ইমার্জেন্সি টেবিলে চলে যাবে, যদি এটা ইমার্জেন্সি অপারেশন না হয়, ইলেকট্রিক অপারেশন হয়, তাহলে তার সেই অপারেশনটা কতটুকু রিস্কি সেটা আমরা ইভ্যালুয়েট করবো।
যদি অপারেশনটা লো রিস্ক গ্রুপের হয়, তার কোনো ধরনের কার্ডিয়াক ইনভেস্টিগেশন যদি ক্লিনিক্যালি কোনো প্রবলেম মনে না হয়, তাহলে সে ডাইরেক্ট অপারেশনে চলে যাবে। যদি ক্লিনিক্যালি কনসালটেশনে অথবা পেশেন্টের হিস্ট্রি শুনে মনে হয় যে তার কোনো প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে তার আমরা ইনভেস্টিগেশন প্ল্যান করব। ইনভেস্টিগেশন প্ল্যানের ভিতরে প্রথমে একটা ইসিজি করব। ইসিজি অ্যাবনর্মালিটি যদি থাকে অথবা কনসালটেশনে যদি মনে হয় যে কোনো অ্যাবনর্মালিটি আছে, তারপর সে ইকোতে যাব। ইকোতে যদি কোনো অথবা ক্লিনিক্যালি যদি তাকে ইসকেমিক কোনো ধরনের প্রবলেম আছে মনে হয়, তাহলে তো আমরা মেডস ইভালুয়েট করার জন্য ইটিটিতে যাব। ইটিটির যদি কোনো প্রবলেম মনে হয়, ইটিটি যদি সে না করতে পারে, তাহলে আর পেশেন্টের অপারেশনটা যদি মেজর হাই রিস্ক অপারেশন হয়, তাহলে তাকে আমরা এনজিওগ্রামে যাব। আদারওয়াইজ নর্মাল যে কোনো রুটিন এনজিওগ্রামের জন্য একটা পেশেন্টের অনেক আগে একটা এমআই ছিল, তার একটা কোলিসিস্টেক্টমি হবে, সেই ক্ষেত্রে তার এনজিওগ্রাম করাটা ম্যান্ডেটরি না। ভালভুলার হার্ট ডিজিজের বেলায় আমরা আসলে ইকোকার্ডিওগ্রাফি অ্যাসেসমেন্টে তো আমরা করে সিভিয়ারিটি গুলো দেখে দিব। সিভিয়ারিটি গুলো দেখে এখন একটা অপারেশনের বেলা, যেমন ভালভুলার হার্ট ডিজিজ একটা পেশেন্টের এমএস আছে অথবা এএস আছে, সেই পেশেন্টটা যদি 6 মাস আগে একটা ইকোকার্ডিওগ্রাম করা থাকে, তাহলে সেই পেশেন্টের কিন্তু আর কোনো ইকোকার্ডিওগ্রাম করার দরকার নাই, বিকজ 1 বছরের ভিতরে ইকোকার্ডিওগ্রামে তেমন কোনো চেঞ্জ হয় না। এখানে ক্লাস 1 ইন্ডিকেশন বলা আছে, যদি কারো মডারেট টু সিভিয়ার সাসপেক্টেড মডারেট টু সিভিয়ার ডিগ্রি ভালভুলার হার্ট ডিজিজ থাকে, তার যদি প্রিভিয়াস 1 ইয়ার বা 2 ইয়ার্সের ভিতরে কোনো ইকোকার্ডিওগ্রাম না করা থাকে, সেক্ষেত্রে একটা ইকোকার্ডিওগ্রাফি অ্যাসেসমেন্ট করা যেতে পারে, পরীক্ষা ইনভেস্টিগেশন করা যেতে পারে। আদারওয়াইজ তার প্রিভিয়াস ইকোটা দেখে প্রিভিয়াস ইকো কন্ডিশনের উপর ভিত্তি করে তাকে আমরা রিকমেন্ড করব যে সে যাবে কি অপারেশন, যাবে না যাবে না। যদি এর ভিতরে কতগুলো অপারেশন সিভিয়ার অপারেশন, যেগুলো সিভিয়ার, এখন লাস্ট অফ অল হচ্ছে যে কোনো ইমপ্লান্টেশন যদি কারো থাকে, পেসমেকার অথবা আইসিডি অথবা সিআরটি, এই কয়টা জিনিস যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে ইম্পর্টেন্ট দিতে হবে যে এখানে কি হবে। বর্তমানে যে সব পেসমেকার গুলো করা হয়, সেই সব পেসমেকার গুলো সাধারণত আগের আমলের পেসমেকার গুলো সিঙ্গেল চেম্বার পেসমেকার ছিল এবং ইউনিপোলার ছিল। সেগুলোর জন্য যখন ডায়াথাম ইউজ করতে ইলেকট্রনিক, তখন পেসমেকারটা ইন্টারাপ্ট হতো। পেসমেকারটা ইন্টারাপ্ট হয়ে যাওয়ার জন্য পেসমেকার ব্রেডিতে যদি পেসমেকার ফুললি ডিপেন্ডেন্ট থাকে, সেটা ব্রেডি হয়ে গেলে পেশেন্ট অনেক সময় খারাপ হয়ে যেত টেবিলে। কিন্তু বর্তমানে নাও ডেজ যে পেসমেকার আছে সবই বাইপোলার পেসমেকার। তারপরেও বলা হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস মেনটেন করার সময় যেন ওরা খেয়াল করে নেয়, বিশেষ করে পেসমেকারে ওঠার আগে পেসমেকার চেক আপ করে নেয়, ব্যাটারি ব্যাকআপটা দেখে। আর ইউনিট ওই ডায়াথার্মি বেলায় ডায়াথার্মিগুলো হচ্ছে নর্মাল ডায়াথার্মি এখন যেটা ইউজ হয়, সেটাতে পেসমেকার ইন্টারাপ্ট হয় না। আর আইসিটির বেলায় সিআরটিডি বা ইয়ে যদি কারো লাগানো থাকে, তা সেক্ষেত্রে বলা হয়ে থাকে যে পেশেন্টকে অবশ্যই অপারেশন টেবিলে লাগানোর আগে সিআরটি অফ করে নিয়ে অপারেশন করতে হবে এবং অপারেশনের পর আবার সিআরটিডি চালু করতে হবে। বিকজ সিআরটিডিতে ইলেকট্রিক অ্যাবনর্মালিটিস যদি হয়, যখন ইলেকট্রো কটারি করতে থাকবে, মানে ডায়াথার্মি করতে থাকবে, তখন সেটাকে সে ইলেকট্রো স্ট্রোম ধরে যে কোনো সময় কার্ডিয়াক শক দিয়ে দিতে পারে। ওকে, আর কার্ডিয়াক ড্রাগস যেমন কার্ডিয়াক সার্জারি, এগুলো আপনারা সবাই জানেন, অ্যাসপিরিন, স্ট্যাটিন, এগুলোর দরকার নেই আমাদের নেক্সট স্লাইডগুলো খুব একটা ইম্পর্টেন্ট স্লাইড না। সবাইকে লেকচার শোনার জন্য ধন্যবাদ। তবে এটা আপনি সামনাসামনি বসে লেকচারটা দিলে ভালো হয়, তখন নিজের অনেক কিছু হয়। এগুলো নেক্সট ইয়ে হচ্ছে রিকমেন্ডেশন, যে কোনটা বিএমএস, বিশেষ করে অ্যাসপিরিন ডুয়াল অ্যান্টিপ্লাটিলেট থাকলে যদি কেউ মেজর রিস্ক অপারেশনে যায়, তাহলে বলা হয় যে সে হাই রিস্ক অপারেশনে যায়, তাহলে অ্যাসপিরিনও বন্ধ করতে বলা হয়। কিন্তু যদি ইন্টারমিডিয়েট লো রিস্ক অপারেশনে যায়, সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট তার সবসময় চলবে, ডিউরিং অপারেশনও চলবে, আফটার অপারেশনে চলবে, বিফোর অপারেশনে চলবে। আর ডুয়াল অ্যান্টিপ্লেটলেটের ব্যাপারে এখন একদম লাস্ট যেটা টেস্ট যেগুলো ইমপ্লান্ট করা হয়, যদি খুব ইমার্জেন্সি, খুব ইম্পর্টেন্ট অপারেশন হয়, লাইফ থ্রেটেনিং কোনো ডিজিজের জন্য অপারেশন হয়, তাহলে আফটার 1 মান্থ ডিএপিটি বন্ধ করে শুধু অ্যাসপিরিনের উপর রেখে তাকে অপারেশন করতে বলা হয়েছে। আদারওয়াইজ 3 মান্থ পরে ডিএপিটিটা ইউজুয়ালি যে কোনো বেলায় বর্তমানে যেসব ড্রেস আমরা লাগাই, তাতে ডিএপিটিটা উইথড্র করা যেতে পারে। মনে রাখার ইম্পর্টেন্ট যেটা এখন যেসব ড্রেস দেওয়া হচ্ছে, সেগুলোতে যদি কোনো পেশেন্টের হাই রিস্ক অপারেশন লাগে অথবা খুব ইম্পর্টেন্ট অপারেশন, ইমার্জেন্সি অপারেশনের দরকার হয়, সেক্ষেত্রে ডিএপিটিটা 1 মাস পরেই উইথড্র করা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ অল। তবে আসো কি লাইনে? হ্যাঁ স্যার, শুনতেছে সবাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, লাস্টেরটা থ্যাংক ইউ।
হ্যাঁ থ্যাংক ইউ ওকে কন্টিনিউ করতে থাকবে তো। যদি আগে পাইতে থাকে বিটা ব্লকার নিয়ে চেঞ্জ করার কোনো দরকার নেই আমাদের। স্যার আমিও একটা ছোট্ট থ্যাংক ইউ পাই স্যার, আমি কিন্তু সাহস দিচ্ছি ক্লাসটা কন্টিনিউ করার জন্য। ফাইন আমাদের কিছু পাঠিয়ে দিন লেকচারটা। হ্যাঁ হ্যাঁ সবাই পেয়ে যাবে, সানজিদা আপুর কাছে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ No. ক্যাপ্টেন বা অথবা ইপিএস পেলেই সবাই পাবে। আমার অনলাইন এটাই এন্ড ভয় অফলাইন ছিল। ক্যাপ্টেন। এখন তো খালি মনে হয় মেল ক্যাপ্টেন। সানজিদা Sajida is waiting for the shock. I was prepared for the shock. সানজিদা I knew বাংলাদেশ that. আসার পর আপনাকে আইসক্রিম খাওয়াই দিবে, আপনি আজকে পাঠিয়ে দেন। সানজিদার আজকে বাবারে। ওয়েট করেন। This is the আজকে most আপনি difficult পাঠান। task really. ওকে পাঠাই দিন সাজিদা তো ইনশাআল্লাহ। কোভিড মুক্ত এলাকায় আছে, তার জন্য পাঠানোর সুবিধা। স্যার জি, এটা স্যার। অবশ্য ভালো বলছেন স্যার। আমরা তো সারাদিন কোভিডের টেনশনেই থাকি, কখন কোন দিকে ঢুকে যায়। স্যার আমি আপনার জন্য টেনশনে থাকি স্যার। That's স্যার nice. ও আমাদেরকে বলছে That's যে ও nice. কুকিং করতে করতে বিরক্ত হয়ে গেছে, সে হি ওয়ান্টস টু কাম ব্যাক টু ঢাকা। No, স্যার এখন স্যার লাইফ ইজ মোর ইম্পর্টেন্ট স্যার দেন এডুকেশন। 2020 সালে বড় চ্যালেঞ্জ হচ্ছে বেঁচে থাকা। জি স্যার এটা লাইফ ইজ জি, মোর স্যার। ইম্পর্টেন্ট দেন এডুকেশন স্যার স্যার। এগ্রি।